আমার হুগলি জেলার প্রচুর মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে, সবার জন্য আজকে এখানে আসা খুব আনন্দ লাগছে। এবার আমি চলে যাব ধর্মতলায়। 26-এ নির্বাচন, এটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্বের ব্যায়ামও বলতে পারে। তারা একটা জনপ্রিয় নামের পেছনে দৌড়তেই থাকে। তারা নিশ্চিত হতে চায় যে ওই নামের পেছনে বা নামের যে মাহাত্ম্য আছে তার বিনিময়ে তারা ওই সিটটি, ওই কেন্দ্রটি কিন্তু জিতে যাবে। এরকমই সেলিব্রিটি বা লেখক সাহিত্যিককে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব প্রার্থী করে নিয়ে আসে, তারা ভোটে জিতেও যায়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তারা দলের প্রতি বা সর্বোচ্চ নেতৃত্বের প্রতি দায়বদ্ধ নয়। তারা যখন আনকোড়া জায়গা থেকে রাজনীতির ময়দানে আসে এবং কিছুদিনের মধ্যেই বুঝে যায় যে রাজনীতিতে গুণ কতটা, কী নিষ্ঠতা, তখন কিন্তু তারা আস্তে আস্তে তাদের স্বরূপ দেখাতে থাকে। আজকে রচনা ব্যানার্জির ক্ষেত্রে কিন্তু ঠিক সেই ঘটনাটাই ঘটেছে এবং মমতা ব্যানার্জি কিন্তু হারে হারে তা উপলব্ধি করছে। 2026-এ ভোটের আগে 2025 সালের 21শে জুলাইয়ে আপনারা দেখলেন যে রচনা ব্যানার্জি বক্তব্যটা তিনি কিন্তু মমতা ব্যানার্জির নামে ধন্য করছেন। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে বলছেন যে হুগলি থেকে কত লোক এসেছে, আজকে রেকর্ড সংখ্যক ভিড় হবে, কী না কী সে বলেছে, যেন এমন ভাব করছে যে তাকে দেখেই লোকে এসেছে। তা কিন্তু নয়। 2025 সালের 21শে জুলাই কিন্তু এরা সব চটি কাটতে ব্যস্ত ছিল। যেই মমতা ব্যানার্জি হেরেছে, এরা কিন্তু নিজেদের স্বরূপ চেনাতে 1 মাসও সময় নেয়নি। যখনই বুঝেছে পাল্টি মেরে দিয়েছে। ওই বাবুল সুপ্রিয়র কথায়, বাবুল সুপ্রিয় যেরকম বিজেপি ছেড়ে মন্ত্রিত্বে চলে যাওয়ার পর তৃণমূলে এসে ভোটে দাঁড়িয়ে উপনির্বাচনে একটা হাফ প্যান্ট মন্ত্রী হয়েছিলেন এবং বলেছিলেন যে এখানে কাজ করার অনেক অপরচুনিটি আছে, অনেক সুবিধা আছে, অনেক সুবিধা পাবো, অর্থাৎ অপরচুনিস্টের কথা বলেছিলেন। এরা কিন্তু সেই অপরচুনিস্টের গোত্রেরই লোক। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তিমান, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্লেন চ্যানেল। সবার আগে আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত লিখবেন। রচনা ব্যানার্জি আজকে ধরাকে সরাগান করছে। সে ভাবছে যে সেই হচ্ছে একমাত্র মুখ যে হুগলি লোকসভা কেন্দ্রে লকেট চ্যাটার্জিকে হারাতে পারে। আসলে কিন্তু ঘটনাটা তা নয়। কিছুটা সত্যি রচনা ব্যানার্জির মুখ, রচনা ব্যানার্জির নামটা কাজ করেছে, কিন্তু একটা দলের প্রতি, একটা দলের নেত্রী যার ব্যান্ড ভ্যালু হেরে যাওয়ার পরও এখনও আছে, সেখানে নেত্রীকে তিনি অবজ্ঞা করতে শুরু করে দিয়েছেন। রচনা ব্যানার্জি পাল্টি মেরে দেওয়ার পর বিভিন্ন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে, ছেঁকে ধরে তিনি কি বলেছিলেন মমতা ব্যানার্জি সম্বন্ধে, একবার আপনারা ছোট্ট করে সেটা শুনে নেন। কেন ছাড়বো, কিসের জন্য ছাড়বো? মানুষ তো আমাকে ভোট দিয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায় বলে আমি ভোটটা পেয়েছি। বা রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি? তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন গিয়ে দাঁড় করালেন? রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। তাই দলটা ছাড়ার কোনো, এমপি পদটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। সবাই ভুল করে একবার বলে ফেলেছিল যে দলটা ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না, পরক্ষণে তিনি শুধরে নেন এমপি পদটা ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না। সত্যি কথা, মমতা ব্যানার্জি বা তৃণমূল দল রচনা ব্যানার্জিকে ব্যবহার করেছিল, রচনা ব্যানার্জির মুখটাকে ব্যবহার করেছিল, রচনা ব্যানার্জির জনপ্রিয়তাকে ব্যবহার করেছিল। রচনা ব্যানার্জি একটা ওই টিভি চ্যানেলে দিদি নাম্বার 1 খ্যাত। সুতরাং বাংলার অলিতে গলিতে, বাংলার ঘরে ঘরে তিনি একটা পরিচিত মুখ। যদিও নায়িকা হিসেবে কতটা সফল সেটা কিন্তু আমার কাছে ঘোর সন্দেহ আছে। রচনা ব্যানার্জির বাড়িতে গেল তৃণমূল নেতৃত্ব, রচনা ব্যানার্জিকে বলল, রচনা ব্যানার্জি টিকিট নিল আর তৃণমূলের হয়ে দাঁড়িয়ে গেল। ব্যাপারটা কি এরকম ছিল? তা নয়। রচনা ব্যানার্জি বুঝতে পেরেছিল যে শাসক দলের হয়ে দাঁড়ালে তার ভোটে জয় নিশ্চিত। আর একবার যদি তিনি ভোটে জিতে যেতে পারেন, তাহলে তাও আবার লোকসভার মতন জায়গায় যদি তিনি জিতে যেতে পারেন,
তাহলে 5 বছর বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা তিনি নেবেন। টিভি চ্যানেল তাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখবে না, তিনি শাসক দলের প্রভাব প্রতিপত্তি খাটাতে পারবেন। হচ্ছিলও তাই। রচনা ব্যানার্জি সাংসদ হয়ে বিভিন্ন রকম সরকারি যে সুযোগ সুবিধা থাকে সেগুলো কিন্তু তিনি গ্রহণ করছিলেন। তিনি বুঝে গেছিলেন যে একবার সাংসদ হয়ে গেলে আজীবন সরকারি এইমস হসপিটালে বিনামূল্যে তিনি চিকিৎসা পাবেন, তার পরিবার চিকিৎসা পাবে। তিনি 5 বছর বাদে এমপি না থাকলেও কিন্তু আমৃত্যু সরকারি পেনশন উনি পাবেন। বয়স হলে তার রোজগার কমে গেলে এই পেনশনটা কিন্তু তার বল ভরসা হয়ে যাবে। তিনি কিন্তু গুড়টা কোথায় খিটটা কোথায় সব কিন্তু বুঝেছিলেন যে সরকারি পয়সায় অর্থ সাহায্যে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো হয়ে থাকে সেখান থেকেও কিছু কিছু উন্নয়ন হয়তো তার ক্ষেত্রে হবে, ঘটবে। রচনা ব্যানার্জি বলছেন কি যে আপনি কি আমার মুখটাকে ব্যবহার করেননি, আমার ব্র্যান্ড ভ্যালুকে ব্যবহার করেননি? অবশ্যই ব্র্যান্ড ভ্যালুকে ব্যবহার করেছে। রচনা ব্যানার্জি যেটা বলছে যে আমাকে দেখে লোকে ভোট দিয়েছে, সর্বৈব মিথ্যে। রচনা ব্যানার্জি কোনো জননেত্রী নয়, কোনো পরিচিত নেতা নেত্রীও নয়। মমতা ব্যানার্জির দয়া ওই ঠিকই বলেছে যে রাস্তা থেকে তুলে আনা একটা প্রার্থী যার একটু জনপ্রিয়তা ছিল। মমতা ব্যানার্জি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এগুলোই হচ্ছে মহাদোষ। এরা নিচুর তলার কিন্তু কোনো কর্মীকে বিশ্বাস করে না বা তাদেরকে উঠে আসার সুযোগও করে দেয় না। যারা রোজ ঝড় ঝড় বৃষ্টিতে পড়ে দলটাকে বাঁচিয়ে রাখে, দলের কথা বলে, দলের হয়ে বুথে বসে মার খায়, ওপরের তলার নেতা নেত্রীরা কিন্তু সেই সমস্ত কর্মীদের দিকে মুখ ফিরেও তাকায় না। সেই সময় মমতা ব্যানার্জি এমন ক্যারিশমা ছিল যে সেই বামফ্রন্টের মতন বলতো না যে বামফ্রন্টের আমলে কলা গাছকে দাঁড় করিয়ে দিল সে ভোটে জিতে যাবে। মমতা ব্যানার্জির ক্ষেত্রেও কিন্তু একটা সময় এই জিনিসটা ছিল। হয়তো লকেট চ্যাটার্জিকে হারানোটা টাফ ছিল বলে একটা বড় নামের দরকার ছিল, ঠিক যেরকম মুর্শিদাবাদের বহরমপুরে অজিত চৌধুরীকে হারানোর জন্য সেই গুজরাট থেকে ইউসুফ পাঠানকে ধরে এনেছে। ইউসুফ পাঠানের কিন্তু তৃণমূল দল, তৃণমূলের পতাকা, সিম্বল, কর্মী, নেতা, নেত্রী, উচ্চমহলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তার কারণ সে ঘাম রক্ত দিয়ে এই দলটাকে তৈরি করেনি। রচনা ব্যানার্জি ঘাম রক্ত আন্দোলনের মাধ্যমে এই দলে আসেনি, ঘাম রক্ত ঝরিয়ে এই দলটাকে মমতা ব্যানার্জির মতন তৈরি করেনি। সে উড়ে এসে জুয়ে বসা এক ব্যক্তি, নেপোয় মারে দইয়ের মতন সে দইটুকুনি বসে বসে খাচ্ছিল। হাঁড়ি শেষ হয়ে গেছে, ভর্তি হাঁড়ি যেদিকে পেয়েছে সেদিকে সে চলে গেছে। আজকে তৃণমূল খারাপ, কালকে বিজেপি ভালো হয়ে গেছে। মমতা ব্যানার্জি খারাপ হয়ে গেছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা রচনা ব্যানার্জির কাছে ভগবান হয়ে দেখা দিয়েছে। রচনা ব্যানার্জি, আপনাকে আমি বলছি যে আপনি একবার পদত্যাগ করুন বা এমপি সিট ছাড়বার আপনার কোনো দরকার নেই। আপনি এমপি সিট বহাল করে ধরে রাখবেন। ওই রেখে মালারায়ের মতন কলকাতা কর্পোরেশনের যে কোনো একটা ওয়ার্ড থেকে অথবা হাওড়া কর্পোরেশনের যে কোনো একটা ওয়ার্ড থেকে ডিসেম্বর মাসে ক্যান্ডিডেট হয়ে যাবেন ওই এনসিপি এরিয়ায়। দেখব যে আপনার কতগুলো ভোট আপনি পান। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলে রাখতে পারি যে এই অবস্থাতেও, এই পরিস্থিতিতেও তৃণমূলের প্রার্থী আপনার থেকে বেশি ভোট পাবে এবং আপনার সম্ভবত জামানত জব্দ করে দিতে পারে। বন্ধুরা, এখানে রচনা ব্যানার্জি আজকে নিজেকে অনেক বড় নেত্রী মনে করছেন। আপনারা শুনুন রচনা ব্যানার্জি কি বলেছে তৃণমূল দল সম্পর্কে, আপনাদেরকে একটা ছোট্ট করে আজকে শুনিয়ে দিই। সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। আমি খুব ভালো ছিলাম গো। আমি আমার কাজ নিয়ে, আমি আমার শুটিং নিয়ে। আপনি আপনার কাজ নিয়ে, শুটিং নিয়ে খুব ভালো ছিলেন। দিদি নাম্বার 1 থেকে ভালোই রোজগারও ছিল। আজকে আপনাকে চ্যানেল থেকে তাড়িয়ে দিয়েছে, আপনি মুখ খুলছেন ব্যথায়, বেদনায়, সব ঠিক আছে। আপনি জানতেন না যে দলটা দুর্নীতিগ্রস্ত? আপনি কি অন্ধ, কানা, বোবা, ল্যাংড়া কিছু সেই জাতীয় কিছু? আমি জানি না, দর্শক আপনারাই বলবেন যে সেই জাতীয় কিনা। 2024 সালের ঠিক প্রাক মুহূর্তে দলে জয়েন করায় তৃণমূল হাত ধরে নিয়ে আসে, মমতা ব্যানার্জি ডেকে নিয়ে আসে, দিদি 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 করে এসে
সে তৃণমূলে জয়েন করে, হুগলির মতন জায়গায় ক্যান্ডিডেট হয়, রাস্তা দিয়ে যেতে যেতে ধোঁয়া দেখে ধোঁয়ায় ধোঁয়া খ্যাত দিদিতে পরিণত হয়ে যায়। মমতা ব্যানার্জির প্রশংসায় পঞ্চমুখ, নিজের প্রচারের ব্যানারে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য, মমতা ব্যানার্জির ছবি, অভিষেক ব্যানার্জি সেনাপতির ছবি, সিম্বল সব করেছে, যা যা করণীয় সব করেছে। এর হয়ে যারা এজেন্ট বসেছে তারা কিন্তু এর কোনো এজেন্ট নয়, দলীয় কর্মী যারা বেরিয়ে খেটেছে এর কোনো কিচ্ছু নেই, নো নাথিং, সব মমতা ব্যানার্জিকে দেখে সেই সময় কর্মীরা করেছে। আজকে যারা মার খাচ্ছে, পাড়াছাড়া হচ্ছে, যাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে, কারোর পাশে গিয়ে এহেন নেত্রী দাঁড়াচ্ছে, তাদের হয়ে কথা বলছে, থানায় যাচ্ছে, পুলিশের কাছ থেকে কৈফিয়ত তলব করছে যে কেন এদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে। 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র অসীমা পাত্র বিধায়ক হিসেবে জিতেছে, তাও তিনি এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির সঙ্গে আছে। আমার দৃঢ় ধারণা মমতা ব্যানার্জির সঙ্গে সে থাকবে। মানুষ যখন চাকরি চলে গেল, আর্জিকর ঘটনা ঘটলো, 22,000 26,000 লোকের চাকরি চলে গেল, প্রাথমিক শিক্ষকের চাকরি যাবো যাবো করছে, সারা রাজ্য জুড়ে যখন উত্তর হচ্ছে, আর এ বলছে দলটার মধ্যে এত দুর্নীতি, আমি জানতাম না। তাহলে জানতোটা কি যে একটা এমপি হলে কত কামাই, কত মাইনে, কী কী সুযোগ সুবিধে, পিএ পাবো, গাড়ি পাবো, ল্যাপটপ পাবো, অপরচুনিস্টের মতন কথাবার্তা হয়ে যাচ্ছে না। দর্শক আপনারাই বলবেন, মমতা ব্যানার্জি শুধু বলে না, মমতা ব্যানার্জির ক্ষেত্রে ব্যাপারটা নয়, এটা কিন্তু ডানপন্থী রাজনীতির একটা ব্যায়ামও বলতে পারে। সিপিএম তবু নিজের পার্টির ক্যাডারদেরকে কিন্তু টিকিট দেয়, নিচুতলার কর্মীদেরকে কিন্তু সে টেনে তোলে, যাদের মধ্যে সম্ভাবনা দেখে, ওই ঋতদের মতন বালিশ চাটানো। কিন্তু ডানপন্থী রাজনীতির কিন্তু এটা একটা বড় ব্যায়ামও বলতে পারে, কবে ছাড়বে কেউ বলতে পারে না। এরা কোথাও যদি একটা নামি দামি লোক দেখলো, তার পেছনে কিন্তু একদম লৌলিউ বানিয়ে ছুটতেই থাকলো, তাকে রাজি করিয়ে তাকে ক্যান্ডিডেট করিয়ে সেই সিটটাকে জিতে নিয়ে আসবার জন্য। রাজনীতিতে এটা হয়, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু বুঝতে হবে যে সেই ব্যক্তির দলের প্রতি, দলের নেতা নেত্রীর প্রতি, সর্বোচ্চ স্তরের নেতা নেত্রীর প্রতি, নিচু স্তরের কর্মীদের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। নেতা নেত্রীদের বোঝা উচিত ছিল যে এরা এসেছে ওই নুসরাত মিমির মতো, সন্ধ্যারায়ের মতন এসেছে, 5 বছর থাকবে, লুটে পুটে খাবে এবং রিটায়ার করে চলে যাবে। সুতরাং একটা রাজনৈতিক দলকে হারাতে গিয়ে নিজের রাজনৈতিক দলের কর্মীরা যারা মাঠে ঘাটে লড়াই করে তাদের বঞ্চিত করে রাখার কিন্তু কোনো কারণ হয় না। এমন ঔদ্ধত্য, এমন অহংকার এই সাংসদের, বলছে গড়িয়াহাটের রাস্তা থেকে একটা মেয়েকে তুলে এনে সে প্রার্থী করে দিতে পারত, দিতেই পারত। মমতা ব্যানার্জি দেওয়া উচিত ছিল। আগামী দিনে আপনি যখন প্রার্থী হবেন, কত ধানে কত চাল, বাংলার জনগণ কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে। কী হতো, লকেট চ্যাটার্জি জিতত, তৃণমূল ওই সিটটা একটা হারত, তৃণমূল একটা দলীয় কর্মীকে পেত বা একটা একনিষ্ঠ কর্মীকে পেত, সে কর্মীটা সম্মান পেত যে না, দল আমায় দেখেছে, আমি দলের বিপদে ছেড়ে চলে যাব না। আপনার মতন স্বার্থপর মানুষের কিন্তু কোনো স্থান দলে হতো না। আজকে আপনার মুখোশ খুলে গেছে। দর্শক বন্ধুরা, আমি কিন্তু মমতা ব্যানার্জির সমর্থক নই, মমতা ব্যানার্জির দলও আমি করি না। 2011 সাল ছাড়া মমতা ব্যানার্জির দলকে কিন্তু আমি কোনোদিনও ভোটও দিইনি। 2009 যে লোকসভা ইলেকশনে কংগ্রেস তৃণমূল জোট হয়েছিল, ওই ইলেকশনে আমি ভোট দিয়েছিলাম তৃণমূলকে, এবং 2011-তে সিপিএমের মতন এক জগদ্দল পাথরকে সরানোর দরকার ছিল, অপশাসন মুক্ত বাংলা করার ব্যাপার ছিল, আমি দিয়েছিলাম। আমি তৃণমূল সমর্থক নই, তৃণমূলকে ভোটও দিই না। বর্তমানে মমতা ব্যানার্জির সমর্থক নই, কিন্তু একটা সময় ছিল যখন সারা বাংলার মতো মমতা ব্যানার্জির ওই বহু ব্রিগেডে কিন্তু আমি গেছি। যদিও 98 সালে মমতা ব্যানার্জির অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে বেইমানি দেখার পর মমতা ব্যানার্জির আমি কিন্তু সমর্থক নই, মমতা ব্যানার্জির কোনো মিটিং মিছিলেও আমি যাইনি। তা বলে এহেন একজন জননেত্রী হেরে যেতে পারে, খেলাতে হার জিত আছে যেরকম, রাজনীতিতেও হার জিত আছে সেরকম। শত অপরাধ করে থাকতে পারে, শত অন্যায় করে থাকতে পারে, তার জন্য আইন আদালত আছে। আইন আদালতের দ্বারস্থ হলে আইন আদালত অনুযায়ী তার যা প্রাপ্য সাজা সে পাবে। আমরাও জানি মমতা ব্যানার্জির সমস্ত অপরাধ সে জানত না, এরকম ব্যাপার না।
তৃণমূলের আমলে লুটপাট খুন ধর্ষণ কী হয়েছে তা যে মমতা ব্যানার্জি জানতো না, আমরা জানতাম না। মমতা ব্যানার্জির বিভিন্ন উক্তি, যেমন শরীর থাকলে যেমন জ্বর সর্দি কাশি হয় তেমনি ধর্ষণ হয়, মানুষের চেতনাকে কিন্তু হিলিয়ে দেওয়ার মতন এক বক্তব্য, যা তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা কোনোদিনও আশা করিনি। যেমন যে গরু দুধ দেয় সে গরু লাথি খেতে হয়, এসবগুলো কথাগুলো কিন্তু আমরা ভুলে যাইনি। মমতা ব্যানার্জি যা করেছে, যা পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত হয়তো তাকে এই জীবনে করে যেতেই হবে। তা বলে মমতা ব্যানার্জিকে যে সে দুদিনকার যোগী না ঘাটকা না ঘাটকা অপমান করবে, অবদ্ধের মতন কথা বলবে, তৃণমূল চোর, তৃণমূল চোর, আমি জানলাম না, সব জানতে পারলো এরা ওই 4 মে বিকেলবেলা 4টের পর বা 12টার পর। তখন এদের গন্ডারের চামড়া হঠাৎ করে মানুষের চামড়ায় রূপান্তরিত হয়ে গেল। এরা চটি চালা ছেড়ে দিয়ে এখন বুট চাটা শুরু করে দিল। এরা বিবেক জাগ্রত হয়ে গেল। এরা এমন বলছে যেন মানবতার একদম কাণ্ডারি। দর্শক বন্ধুরা, আপনারাই বলবেন। আমার তো দৃঢ় ধারণা যে বিজেপি এদেরকে কাউকে টিকিট দেবে না। এরা না ঘাটকা না ঘাটকা। বিজেপি ভালোভাবে জানে যে এদের দলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, দলের সিম্বলের প্রতি দায়বদ্ধতা নেই, দলের কর্মীদের প্রতি দায়বদ্ধতা নেই। মুখ বুঝে আছে। 3-4টে বিল বিজেপি পাস করাবার আছে, এদেরকে দিয়ে করাবার আছে, এদেরকে ব্যবহার করবে, ছিবড়ের মতন ফেলে দেবে, যেরকম আখের ছিবড়ে রস বার করে নেওয়ার পর ফেলে দেওয়া হয়। এদের কোনো ভ্যালু নেই, কোনো ব্র্যান্ড ভ্যালু নেই, মুখের ভ্যালু নেই। সামনে 21শে জুলাই এই দিদি নাম্বার 1কে দেখব। আমি অনুরোধ করছি, আপনি নিজের সাংসদ এলাকায় যান, 2-4টে মিটিং মিছিল করুন, দেখান যে আমি 21শে জুলাইয়ে মিটিং করছি। সেই 21শে জুলাইয়ে 500 লোক হয়েছে। নিজের সাংসদ এলাকাতেই ঢুকতে পারছে না, ওই জগদীশ চন্দ্র বাসুনিয়ার মতো। কি না, যিনি যেরকম মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে নালিশ করেছেন যে আমাকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, আমি আতঙ্কে আছি, আমাকে হেনস্থা করবে। আরে হেনস্থা মানে কি? ডিম ছুটবে, ডিম থেরাপি হবে। যেমন কর্ম তেমন ফল। তেমনি এই দিদি নাম্বার 1 এও কিন্তু এলাকায় ঢুকছে না। ভিডিও করুন, রিপোর্টারকে নিয়ে যান, সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন যে হ্যাঁ আমি এলাকায় ঘুরছি, আমার পেছনে 25টা লোক আছে, আমি 21শে জুলাইয়ের মিটিং করছি। কিচ্ছু নয়, মঞ্চ বাঁধা থাকবে, মেকআপ করে এসে রূপসী সেজে মঞ্চে উঠে হাত নাড়বে। কটা লোক হবে সে দেখা যাবে। আজও পর্যন্ত আমি দর্শক বন্ধু আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ রেখে বলে যেতে পারি, ওই বালিশ চাটা তৃণমূলের থেকে টালির চালের তৃণমূলের কিন্তু জনসমর্থন 21শে জুলাই বেশি, সেখানে ভিড় হবে বেশি, আপনারা দেখতে পারবেন। আজকের দিনেও দাঁড়িয়ে যদি কোনো রকমে মমতা ব্যানার্জি যেটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে কংগ্রেসের সঙ্গে একটা জোট, যদিও তার সেই মুখ নেই বলার মতো বা তার সেই দম নেই, ওয়েটও নেই যে কংগ্রেসের সঙ্গে বার্গেনিং করবে, কংগ্রেসের শর্তেই কিন্তু তাকে রাজি হতে হবে। এইরূপ পরিস্থিতিতে মমতা ব্যানার্জি যদি কংগ্রেসের সব শর্ত মেনে নিয়ে আজকে জোট করে ফেলে, তাহলে কিন্তু ঋতব্রত বালিশ জল তো দূরস্থান, বিজেপির কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়বে বলে আমার দৃঢ় ধারণা। দর্শক বন্ধুরা, যেতে যেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, এটা কিন্তু খুব বেদনাদায়ক ব্যাপার। আপনারা সাবস্ক্রাইব করলে আমার চলার পথটা সহজ হয়, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত লিখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।